দ্য লাস্ট বেল বাই ডার্ক কুইলস। সেন্ট মেরি স্কুল, ভোরের কুয়াশায় ঢাকা, বাতাসে পাইন গাছের গন্ধ, ভেজা পাথরে ঠান্ডা স্পর্শ, আর লম্বা করিডোর জুড়ে ভেসে বেড়ানো হালকা ধোঁয়া। কুয়াশার ভেতর দিয়ে দেখা যায় পুরনো কাঠের মেঝে, যেখানে একসময় হাজারো শিশুর পায়ের শব্দ বেজে উঠত। আর সেই স্কুলে উৎসব, রং, হাসি, গান, বিদায় সম্বর্ধনা এক শিক্ষককে, যিনি প্রায় 4 দশক ধরে এই দেওয়ালের মধ্যে জীবন কাটিয়েছেন। আজ রাঘব শাস্ত্রী অবসর নিচ্ছেন। 38 বছর ধরে তিনি পথ দেখিয়েছেন, শিখিয়েছেন, তিরস্কার করেছেন, ভালোবেসেছেন। সবাই তাকে শ্রদ্ধা করে, ভয় করে না। তবে তিনি নিজেই জানেন তার ভেতরে কোথাও একটা অতীত আছে, যা তিনি চাপা দিতে চেয়েছিলেন বহুবার। ছাত্রছাত্রীরা গান গাইছে, ওদের গলার মিষ্টি স্বর প্রতিধ্বনিত হচ্ছে পুরনো দেওয়ালে। প্রিন্সিপাল সামনে এগিয়ে এসে বললেন, যিনি প্রজন্ম গড়েছেন তাকে আমাদের কৃতজ্ঞতা। তিনি রাঘবের হাতে একটা ছোট্ট পেতলের ঘড়ি তুলে দিলেন। রাঘব হাসলেন, মাথা নত করলেন। তবু চোখ যেন অন্য কোথাও, পশ্চিমের দিকে, যেখানে বহু বছর আগে ভূমিধসে এক ব্লক ভেঙে পড়েছিল। সেই অংশ এখন পরিত্যক্ত, নীরব। কুয়াশার নিচে তার অন্ধকার যেন জীবন্ত। রাঘবের মেরুদণ্ডে হঠাৎ একটা ঠান্ডা স্রোত পেয়ে গেল। তবু তিনি চুপ করে রইলেন। ভিড়ের মধ্যে এক মুহূর্তে তার চোখ আটকে গেল। একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছে দূরে, চুপচাপ, হাতে একটা ছোট কিছু, হয়তো নোটবুক বা হয়তো ক্যামেরা। রাঘব একবার চোখ মেললেন, তারপর তাকিয়ে দেখলেন লোকটা আর নেই। কুয়াশা তাকে গিলে ফেলেছে। নিজেকে বোঝালেন হয়তো কোনো অভিভাবক হবে, তবুও বুকের ভেতর একটা অচেনা অস্বস্তি গেঁথে রইল। বিদায় অনুষ্ঠান শেষ হলো, ছাত্ররা হাত নেড়ে হাসলো, শিক্ষকেরা কৃত্রিম হাসিতে দুঃখ লোকলেন। তখনই সিকিউরিটি গার্ড চুপি চুপি একটা খাম এগিয়ে দিল। কোনো নাম নেই, সিল নেই, শুধু ভারী নিঃশব্দ এক খাম। রাঘব সেটি খুললেন। ভেতরে 5টা পুরনো পোলারয়েড ছবি, প্রায় 15 বছর আগের কোনো স্কুল পিকনিকের ছবি। ছোটরা হাসছে, দৌড়চ্ছে, কেউ কেউ ক্যামেরার দিকে তাকিয়ে আছে। একজন ছোট্ট ছেলে ভয় পেয়ে তাকিয়ে আছে সরাসরি লেন্সের দিকে। ফ্রেমের এক কোণে ঘাসের নিচে আধা আধি ঢাকা রাঘবের নিজের ঘড়ির ধাতব অংশ। খামে কোনো কথাই নেই, কোনো চিহ্নও না, তবু বার্তা স্পষ্ট। অতীতকে চাপা দিলেও তা কখনোই মরে না। সেই রাতে তিনি বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইলেন। চোখ বন্ধ করলেই মনে পড়তে লাগলো পুরনো দিনগুলো। মীরা, যে মেয়েটিকে তিনি আলাদা করে পড়াতেন, তার ঝলমলে চোখ, নদীর ধারে হাসির শব্দ, আর তারপর হঠাৎ এক অদৃশ্য হয়ে যাওয়া। অর্জুন, সেই শান্ত পর্যবেক্ষক ছেলে যে সবসময় পাশে থাকতো কিন্তু কিছু বলতো না। আরো 3 জন, এক দুষ্টু, এক ভীতু, এক বুদ্ধিমান। একজন একদিন হারালো, তারপর আরেকজন, অবশেষে 4 জনই নেই। রাঘব জানতেন তাদের হারিয়ে যাওয়া কেবলমাত্র কোনো কাকতালীয় বিষয় নয়। স্মৃতিগুলো তাকে আক্রমণ করল। ক্লাসরুমের সিঁড়িতে মীরার হাতে স্পর্শ, এক ছেলের সন্দেহ মাখা প্রশ্ন, আরেকজনের দীর্ঘ স্থির দৃষ্টি। শেষ ছেলেটি, যার কৌতূহল ছিল অজানা সীমায়, তার মনে পড়ল তাই ছিলেন সেই মানুষ যিনি তাদের নিঃশব্দে মাটির তলায় পাঠিয়েছিলেন। আর এখন 15 বছর পর মাটির নিচের স্তর যেন নড়ে চড়ে উঠেছে।
দিন কেটে যাচ্ছিল, কিন্তু রাঘবের চারপাশে কিছু বদলাতে শুরু করছিল। ছোটখাটো বিষয়গুলো অদ্ভুত লাগছিল, যেন অচেনা কারো হাত অদৃশ্যভাবে তার চারপাশে কাজ করছে। এক সকালে তিনি ডেস্কের ড্রয়ার খুলে দেখলেন ভেতরে একটা পুরনো ফটোগ্রাফ। তিনি কখনো সেটা রাখেননি। ছবিতে মীরা ক্লাসের পটভূমিতে দাঁড়িয়ে, হালকা হাসি মুখে, কিন্তু চোখে যেন কোনো অপরিচিত অভিযোগ। ছবির পেছনে লেখা, উই ট্রাস্টেড ইউ। রাঘবের গলা শুকিয়ে গেল, বাতাসে একটা ভারী নীরবতা নেমে এলো। দেওয়ালগুলো যেন শ্বাস নিচ্ছে, প্রত্যেকটা জানলা, প্রত্যেকটা কোণ তাকে লক্ষ্য করছে। সেই বিকেলে যখন করিডোর ফাঁকা ছিল, তিনি শুনলেন কারো পদধ্বনি। তিনি ঘুরে তাকালেন, কেউ নেই। তবুও মেঝেতে হালকা দাগ, চেয়ার একটু সরানো, আর ব্ল্যাকবোর্ডে হালকা চকের দাগে লেখা, ইউ প্রমিসড। ধীরে ধীরে অচেনা জিনিসগুলো তার জীবনে ফিরে আসতে লাগলো। পিকনিকের একটা ছেঁড়া রিবন, স্টাফ রুমের টেবিলে একটা ছোট খেলনা গাড়ি, আর একটা পুরনো পেন্সিলের টুকরো। যেন কোনো অজানা হাত এগুলো আবার ফিরিয়ে দিচ্ছে। রাঘব বুঝলেন এগুলো কেবল জিনিস নয়, প্রত্যেকটা একটা করে স্মৃতি, একটা করে অভিযোগ। স্কুল এখন অন্যরকম লাগছিল। দেওয়ালগুলো যেন উঁচু হয়েছে, ছায়াগুলো লম্বা, করিডোরগুলো সরু। পশ্চিম ব্লক যেন একটা প্রহরী হয়ে দাঁড়িয়েছে, নিঃশব্দ, তবু জীবন্ত। যেন সে জানে, সে অপেক্ষা করছে। রাতে রাঘব একটা স্কুলে হাঁটতেন। তিনি যেন কোনো অদৃশ্য আহ্বানে টান পেতেন। ফাঁকা ঘরে পায়ের শব্দ প্রতিধ্বনিত হতো, আর কখনো কখনো মনে হতো আয়নার পেছনে কারো মুখ ভেসে উঠছে। শিশুর মুখ, ঝাপসা, কাঁপা, তবু চেনা। রাতের ছায়া যেন ঘন হয়ে উঠেছিল, যেন অন্ধকারের ভিতরে কিছু বাস করছে। তিনি যতই এড়িয়ে চলতে যান, ততই তার মন তাকে টেনে নিয়ে যায় পশ্চিম ব্লকের দিকে। এবং প্রতিবার যখন তিনি জানলার বাইরে তাকাতেন, দেখতেন সে লম্বা মানুষটিকে। মাঝে মাঝে কুয়াশার মধ্যে, মাঝে মাঝে স্কুলের প্রাঙ্গণে একটি ভঙ্গি, একই স্থিরতা। হাতে কিছু ছোট্ট একটা জিনিস বুকে চেপে ধরা। প্রতিবার রাঘবের মনে হতো তিনি এই মানুষটিকে কোথাও দেখেছেন, কিন্তু মনে করতে পারেন না। দিনের পর দিন এক অদৃশ্য হাত যেন তার জীবনকে কোনো অচেনা পথে নিয়ে যাচ্ছিল। আম, ছবি, রিবন, চক লেখা, সব যেন এক অদৃশ্য পরিকল্পনার অংশ। আর শেষে তিনি বুঝলেন সবকিছু তাকে টেনে নিয়ে যাচ্ছে সেই জায়গায় যেখানে তিনি সব থেকে বেশি ভয় পান, পশ্চিম ব্লক। তারপর এক বিকেলে খবর এলো, স্কুলে কাজ করতে থাকা শ্রমিকেরা পুরনো বট গাছের তলায় কিছু একটা খুঁজে পেয়েছে। লোকজন জড়ো হলো, আর মাটি খুঁড়ে বেরিয়ে এলো 4টি ছোট দেহ অবশেষ। মীরা আর সেই ছেলেগুলো। বছরের পর বছর তারা নিঃশব্দে শুয়েছিল মাটির নিচে, কিন্তু এখন মাটি যেন নিজেই কথা বলতে চায়। পুরো শহর জুড়ে গুজব ছড়িয়ে গেল, পুরনো দুর্ঘটনা, হারিয়ে যাওয়া শিশু, সব গল্প আবার ফিরে এলো এক আলোয়। কেউই রাঘবের দিকে সন্দেহের চোখে তাকালো না। তিনি সেখানেই দাঁড়িয়েছিলেন, চুপচাপ, অচল, এক মুঠো মাটি হাতে ধরে। তার মনে হলো এই মাটি এখনো জীবন্ত, আর প্রতিটি কোনাই বলছে, আমরা ফিরে এসেছি। সেই সন্ধ্যায় যখন আবার কুয়াশা নেমে এলো, রাঘব তাকিয়ে দেখলেন দূরে পশ্চিম ব্লকের ধারে সেই লম্বা মানুষটি দাঁড়িয়ে, হাতে সেই নোটবুক, চোখে অদ্ভুত নীরবতা। রাঘবের বুক ভারী হয়ে উঠল। তিনি বুঝলেন অতীত আর এখন স্মৃতি নেই, তা উপস্থিত আর জীবন্ত। কেউ ভুলে যায়নি, কেউই ক্ষমা করেনি। রাতগুলো ক্রমশ দীর্ঘ হয়ে উঠল। ঘুম তার জীবন থেকে হারিয়ে গেল, আর জায়গায় এলো ছবিগুলো, মীরার মুখ, তার চোখের নিস্তেজ আলো, আর সেই হারানো শিশুদের মুখ যারা নিঃশব্দে যেন প্রশ্ন করছিল, কেন? প্রতিটি সন্ধ্যায় যখন ঘড়ির ঘন্টা বেজে উঠত, স্কুলের দেওয়ালগুলো যেন দুঃখের সুরে কেঁপে উঠত। ঘর ঠান্ডা, বাতাস ভারী,
আর প্রতিটি নিঃশ্বাসে যেন কোনো পুরনো হাসির প্রতিধ্বনি লেগে থাকতো। মেঝের ওপর রাখা পিতলের ঘড়িটা যা প্রিন্সিপাল তাকে বিদায় সময় দিয়েছিলেন, এখন তার প্রত্যেকটি টিক টিক শব্দ যেন সময় নয়, বরং মৃত্যুর দিকে এগোনো কোনো গণনা। প্রতিটি মিনিট যেন এক পা সামনে এগিয়ে আসছে ধীরে, অস্বাভাবিকভাবে। একদিন সকালে রাঘব ক্লাসে এসে দেখলেন ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লেখা আছে, ইটস ডার্ক নাও। অক্ষরগুলো অস্পষ্ট, কিন্তু অর্থ স্পষ্ট। তার হাত কাঁপতে লাগলো। তিনি বোঝাতে পারলেন না কি লিখছে, কে লিখছে, কবে লিখছে, কিন্তু তিনি জানতেন এই লেখা তারই জন্য। সেই মুহূর্তে দাঁড়িয়ে ভিতরে কিছু ভেঙে গেল, যেন মনের ভেতরের এক নীরব বাঁধ হঠাৎ ছিঁড়ে গেছে। তিনি বুঝলেন বাস্তব আর কল্পনার মধ্যে যে সূক্ষ্ম রেখা, তা এখন মুছে গেছে। দেওয়ালের সাথে সাথে দাগগুলো যেন নড়ছে, যেন সময় নিজে সেখানে কোনো ইতিহাস লিখছে, রক্তে, অশ্রুতে, অপরাধে। প্রতিটি কোণে যেন অদৃশ্য নড়াচড়া, বাতাসে পায়ের আওয়াজ, খোলা জানালা দিয়ে ভেসে আসা নরম শিশু স্বর, যা কখনো পুরোপুরি শোনা যায় না, তবু উপস্থিত থাকে। রাঘব বুঝলেন এটা কোনো মানবিক বিচার নয়, কোনো আদালতের দণ্ড নয়, এটা তার নিজের আত্মার বিচার। তিনি নিজেই সাক্ষী, নিজেই অপরাধী। তিনি ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়ালেন, একটা চক হাতে নিলেন আর ধীরে ধীরে লিখলেন, অল লেসন্স কমপ্লিটেড। অক্ষরগুলো কাঁপছিল, তবু অর্থ ছিল চূড়ান্ত। সব পাঠ শেষ, সব জীবন অসমাপ্ত। সেই রাতে কুয়াশা আরো ঘন হয়ে উঠল। তিনি করিডোর ধরে হাঁটলেন, প্রত্যেকটা দরজা যেন নিজের থেকেই খুলে গেল। পশ্চিম ব্লক থেকে ভেসে এলো মাটির গন্ধ, বটগাছে জড়ানো শিকড়ের ভেতর থেকে অজানা কোনো শব্দ উঠছিল, মৃদু, তালযুক্ত, যেন মাটিই কথা বলছে। মেঝেতে তার পদধ্বনি যেন কারো আরেকজনের সাথে মিলতে লাগলো। তখন কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে একটা চেহারা স্পষ্ট হলো, অর্জুন। নামটা হঠাৎ তার মনে ফিরে এলো। ছেলেটি আর কোনো শিশু নয়, সে যেন বছরের পর বছর ধরে থাকা, জমে থাকা তার সত্যের স্মৃতি, তার সত্যের পরিচয়। রাঘব বুঝলেন অর্জুন আর বেঁচে নেই, তবু সে এখানে আছে, সময়ে, স্মৃতির, অপরাধের প্রতীক হয়ে। অর্জুন স্থিরভাবে তাকিয়ে রইল তার দিকে, চোখে না রাগ না দয়া, শুধু এক গভীর নিশ্চুপ স্বীকারোক্তি। তার হাতে সেই পুরনো নোটবুক, যাতে একসময় রাঘব ছাত্রদের নাম লিখতেন, এখন যেন সেখানে লেখা আছে তার নিজের অপরাধের ইতিহাস। অর্জুন কোনো কথা বলল না, সে শুধু ধীরে ধীরে এগিয়ে গেল। তার পায়ের নিচের মাটি নরম হয়ে উঠল, প্রতিটি পদক্ষেপ যেন মাটি থেকে কোনো শিশুর হাসির শব্দ উঠে আবার নিভে গেল। রাঘব অনুভব করলেন সবকিছু তার ভেতরেই আছে, অতীত, ভয়, লজ্জা আর প্রতিটি নাম। তার মন এখন কবরস্থান, যেখানে প্রতিটি স্মৃতি এক একটি শিলালিপি। তিনি জানলেন আর কোনো মুক্তি নেই। এই অপরাধী এখন তার অস্বস্তির ভাষা। সেই রাতের পর সূর্য আর ওঠেনি, শুধু ঘন কুয়াশা, ঘন নীরবতা, যেন কোনো প্রার্থনার ছাই বাতাসে মিশে আছে। সেন্ট মেরি স্কুল এখন এক স্মৃতি, এখন মৃত সময়ের প্রতিধ্বনি, নিঃশব্দ, শোকে, অথচ অদ্ভুতভাবে জীবন্ত। ভোরের অন্ধকারে রাঘব ধীরে ধীরে হাঁটছিলেন। মেঝের ওপর রাখা পিতলের ঘড়িটা এখনো টিকটিক করছিল। একসময় সেটা ছিল সম্মানের প্রতীক, আজ সেটা তার পাপের সাক্ষী। দেওয়ালে ঝোলানো ছবিগুলোর দিকে তাকিয়ে দেখলেন শত শত ছাত্রছাত্রী, হাসি মুখ, নিষ্পাপ চোখ, রঙিন ইউনিফর্ম। তবু কয়েকটি মুখ নেই, মীরা, অর্জুন আর সেই তিনটি ছেলে। তাদের অনুপস্থিতি যেন কক্ষটাকে ভারী করে তুলেছে। ক্লাসরুমে অদ্ভুত নিস্তব্ধতা, বাতাসে বইয়ের পাতার হালকা শব্দ, জানলা দিয়ে আসা ঠান্ডা আলো, সবকিছু যেন থেমে গেছে। রাঘব ধীরে ধীরে ব্ল্যাকবোর্ডের সামনে গিয়ে দাঁড়ালেন, চক হাতে নিলেন আর আবারও লিখলেন, অল লেসন্স কমপ্লিটেড।
এইবার অক্ষরগুলো স্পষ্ট, স্থির, যেন চূড়ান্ত সত্য। তিনি বসে রইলেন, চোখ স্থির সেই কথাগুলোর দিকে। মনে পড়ছিল একের পর এক মুখ, মীরার হাসি, অর্জুনের নীরব দৃষ্টি, তিনটি ছেলের এত এত প্রশ্ন, সব মিলেমিশে এক সুর বাজছিল, এক সুর যা শুধুই তিনিই শুনতে পাচ্ছিলেন। ঘড়ির টিক টিক শব্দ যেন ভারী হয়ে উঠল। তিনি ধীরে উঠে দাঁড়ালেন, দরজার দিকে হাঁটলেন। যে পথটা পশ্চিম ব্লকের দিকে যায়, কুয়াশা ঘিরে ধরেছে তাকে, তবু তিনি থামলেন না। দেওয়ালগুলো যেন দেখছে, প্রতিটি ইটের ভেতরে যেন কোনো হৃদয় স্পন্দন চলছে। বটগাছের কাছে পৌঁছে তিনি থামলেন। বাতাসে অদ্ভুত ঠান্ডা, তবু তার ভেতরে যেন এক নিঃশব্দ সুর বয়ে যাচ্ছে। কোনো ঘন্টার ধ্বনি, দূর থেকে নরম কিন্তু স্থির। আর তারপর তিনি দেখলেন ধীরে ধীরে কুয়াশা সরছে, আর সেখানে দাঁড়িয়ে আছে সেই লম্বা মানুষটি। এবার মুখটা স্পষ্ট, অর্জুন। সে দাঁড়িয়ে আছে বুকের কাছে, সেই নোটবুক চেপে। চোখে কোনো রাগ নেই, কোনো দুঃখ নেই, শুধু এক নীরবতা যেটা শান্ত। রাঘব আর অর্জুন চোখ এক মুহূর্তের জন্য মিলল। একটা দৃষ্টি যা কথা বলে না, তবু সবকিছু বলে দেয়। অর্জুন একটিও শব্দ না বলে ধীরে পিছিয়ে গেল, আর তার শরীর কুয়াশার মধ্যে মিশে গেল। রাঘব তাকিয়ে রইলেন, তার মুখে এক টুকরো হাসি ফুটে উঠল, অদ্ভুত শান্ত এক হাসি, যেন কোনো ভার নেমে গেছে কাঁধ থেকে। তারপর শোনা গেল এক গভীর ঘন্টার শব্দ, দ্য লাস্ট বেল। তার ধ্বনি ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ল, বাতাসে থেমে গেল সময়ের গতি। ঘড়ি টিকটিক থেমে গেল, আর স্কুলের করিডোর নিঃশব্দ হয়ে রইল। পরদিন সকালে শিক্ষকেরা যখন স্কুলে এলেন, ক্লাসরুমের আগের মতোই ছিল। ব্ল্যাকবোর্ড সেই একই বাক্য, অল লেসন্স কমপ্লিটেড। মেজের ওপর সেই ঘড়ি, কিন্তু রাঘব আর নেই। কেউই জানল না তিনি কোথায় গেলেন। তিনি পালালেন, হারালেন, নাকি মাটির সঙ্গে মিশে গেলেন। কোনো উত্তর নেই। তবু সেদিন সকালে সবাই এক অদ্ভুত শান্তি অনুভব করলো, যেন দীর্ঘদিনের কোনো অপরাধ অবশেষে বিশ্রাম পেয়েছে। আর তখন থেকেই প্রতিবার যখন শীতের কুয়াশা নেমে আসে, সেন্ট মেরি স্কুলের দেওয়াল থেকে একটা হালকা ঘণ্টাধ্বনি শোনা যায়, নরম, দীর্ঘ, অস্পষ্ট, যেন কেউ এখনো বলছে, অল লেসন্স কমপ্লিটেড।